ওয়েলকাম টু শিক্ষাম। আজকে আমরা করব হচ্ছে কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার ম্যাটার এন্ড ইটস কম্পোজিশন। ঠিক আছে, চট করে পেন আর এবং একটা খাতা নিয়ে বসে পড়ো। যাদের কাছে পেন খাতা নেই তারা মন দিয়ে ভিডিওটা দেখো, এবং আমি চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি ভিডিও শেষে আমি পিডিএফটা অ্যাটাচ করে দেবো। ঠিক আছে, আমার নোটসের পিডিএফটা। ওকে, নাও লেটস বিগিন দ্য চ্যাপ্টার। তাহলে আমরা করব হচ্ছে আজকে ম্যাটার। এর মধ্যে আমরা কি কি পড়ব? ম্যাটারের কম্পোজিশন, ঠিক আছে, এবং ইন্টারকনভার্সন, এগুলো মেইনলি আমরা ডিল করবো এই চ্যাপ্টারে। ঠিক আছে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর বার্গার, তার মধ্যে স্লাইসেস অফ জিনিস আছে। ঠিক আছে, সেখানে স্যালাডস আছে, এগুলো সব কিন্তু ম্যাটার। এগুলো অবভিয়াসলি একটা মাস আছে, ওজন আছে, এবং এগুলো একটা ভলিউম অকুপাই করেছে, দেখতে পাচ্ছ। এবং আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি কত সুন্দর স্লাইস করে কাটা আছে, রিংস অফ অনিয়ন, স্লাইস অফ টমেটো, ঠিক আছে, স্লাইস অফ চিজ, এগুলো সব স্লাইস করা আছে। তাহলে আমরা সেন্স দেখতে পাচ্ছি, এবং সামনে যদি থাকে তাহলে আমরা নাক দিয়ে গন্ধ পেতে পারবো, এটা তাই না? তাহলে দিস অল আর ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটার, যে মাস থাকবে, সেটা ভলিউম অকুপাই করবে, এবং আমরা সেন্স দিয়ে সেটাকে পারসিভ করতে পারবো। এই তিনটে হচ্ছে ম্যাটার ডেফিনেশনের মধ্যে পড়বে। ঠিক আছে, তো ম্যাটার কি হতে পারে? যা সকল জিনিস তুমি দেখছো আশেপাশে, টেবিল, চেয়ার, আলমারি, খাতা, বই, জল, পেট্রোল, ডিজেল, তারপরে মধু, হানি, বা তারপরে হচ্ছে এই এয়ার, অক্সিজেন, নাইট্রোজেন, হোয়াটএভার, এগুলো সবই ম্যাটার। ঠিক আছে, তাহলে ম্যাটার কোনগুলো নয়? যেগুলো ফিজিক্যাল অবজেক্টস নয়। যেমন ফ্রেন্ডশিপ আমরা ফিল করতে পারি, বাট এটার স্তরই মাস আছে, মাস তো নেই। ভলিউম আছে, ভলিউম নেই। তাহলে দিস ইজ নট ম্যাটার। ঠিক আছে, নেক্সট আমরা কি করে প্রুফ করতে পারি যে ম্যাটারের মাস আছে এবং ভলিউম আছে? কি করে প্রুফ করতে পারি? ধরো আমি একটা গ্লাস নিয়েছি, এবং গ্লাসের মধ্যে আমি হাফ জল ফিল করে দিয়েছি। ঠিক আছে, জল ভরা আছে গ্লাসের মধ্যে, তাহলে সেই জলটা একটা স্পেস অকুপাই করে আছে গ্লাসে। ঠিক আছে, এবার আমি কিছু মার্বেল দিয়ে দিলাম, তাহলে কিছুক্ষণ পর কি হবে? মার্বেলের গুলিগুলো দিলে জলের লেভেলটা উঠে আসবে, কারণ মার্বেল গুলো জলের স্পেসটা অকুপাই করে নিল। ঠিক আছে, মানে মার্বেলের স্পেস আছে এবং জলেরও স্পেস লাগবে, তার জন্য সে উঠে এলো। ঠিক আছে, এতে করে কি প্রুভড হয়? যে ম্যাটার স্পেস অকুপাই করে। ঠিক আছে, নেক্সট আরেকটা জিনিস এখান থেকে প্রুভড হয়, আমরা যদি প্রথমে জল শুদ্ধ গ্লাসটার ওজন করি আর মার্বেল জল শুদ্ধ গ্লাসটা ওজন করি, দুটো ওজন কিন্তু ডিফারেন্ট হবে। যখন জল শুদ্ধ ওজন করব, শুধু গ্লাসটা দেখতে পাবো হয়তো 100 গ্রামস বা 100 গ্রামস ধরে, আর যদি মার্বেল অ্যাড করার পর আমি দেখি যে 180 গ্রামস বা 200 গ্রামস হয়েছে, তার মানে যেই 80 গ্রাম বা 100 গ্রাম এক্সট্রা হবে ওজনে, সেটা হচ্ছে মার্বেলের ওয়েট। তার মানে মার্বেলের মাস আছে, এবং গ্লাসেরও জল সমেত নিজস্ব মাস আছে। ঠিক আছে, এটা প্রুভড হয়ে গেল। হোয়াট ইজ মাস? মাসটা কি? যে না, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেইনড ইন দ্য বডি। ভলিউমটা কি? যে স্পেসটা অকুপাই করছে। ঠিক আছে, এই যে পেনটা, এটা পেন্সিল বক্স যদি আমি রাখি, এটা স্পেস অকুপাই করবে, তাহলে এটা একটা নির্দিষ্ট ভলিউম আছে। ঠিক আছে, একটা বড় আমি জাগ নিয়েছি, ঠিক আছে, জাগের মধ্যে আমি টুকু টুকু করে জল ভর্তি করে দিয়েছি, তার মধ্যে যদি আমি আরেক গ্লাস জল ঢালতে যাই, তাহলে জলটা তো পড়ে যাবে, বিকজ জাগের মধ্যে তো আর কোনো জায়গাই নেই জলটা রাখার, তাই না? তার মানে ম্যাটার অকুপাইজ স্পেস। সিমিলারলি আমি যদি একটা দাড়ি পাল্লা নিই, বিম ব্যালেন্স নিই, ঠিক আছে, একদিকে একটা খালি গ্লাস রেখেছি আর একটা প্যানে আমি ভরা গ্লাস রেখেছি জল শুদ্ধ, তাহলে প্যানের কোন দিকটা টিল্ট হবে? যে দিকটা ভরা সেদিকটা টিল্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আবার প্রুফ করা যে ম্যাটার হ্যাজ মাস। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস কি, ধর আমি বেলুনটাকে এয়ার দিয়ে ফোলাচ্ছি, ইনফ্লেট করছি যখন, তখন আমি এয়ার ভেতরে ঢোকাচ্ছি, তার মানে ভলিউমটা আস্তে 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 বাড়ছে, আমি দেখতে পাচ্ছি, তার মানে এয়ার অকুপাইজ স্পেস। এখান থেকে আবার আমি দেখতে পেলাম। ঠিক আছে, বা এখানে ধরো আমি একটা উডেন বিম, মানে একটা স্কেল নিয়েছি, 1 মিটারের মিটার স্কেল নিয়েছি একটা। ঠিক আছে, দুদিকে দুটো ইনফ্লেটেড বেলুন রেখে দিয়েছি, দুটো ফোলানো বেলুন রেখে দিয়েছি দুদিকে। একটা দিকে একটা বেলুন আমি সুইচ দিয়ে ফুটিয়ে দিলাম, তাহলে কি হলো? এয়ারটা বেরিয়ে গেল। তাহলে এবার যে বিমটা যে ইকুয়াল ছিল, সে কি হবে? যেদিকে ইনফ্লেটেড বেলুনটা রয়ে গেছে সেদিকে টিল্ট করে যাবে,
তার মানে কি এয়ারের মাস আছে বলে টিল্ট করে গেল, whereas অন্যদিকে ওটা উঠে গেল কেন? বিকজ ওটা হালকা হয়ে গেল, বিকজ এয়ারটা তো বেরিয়ে গেছে। তার মানে কি এয়ারের মাস আছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমি একটা জিনিস আঁকবো, সেটা ভালো করে দেখো। এটা আমি যদি প্লাস্টিক বটল নিই, ঠিক আছে, প্লাস্টিক বটল আমি এখানে নিয়েছি এবং সেইটার মুখের মধ্যে আমি একটা বেলুনকে ফিক্স করে নিয়েছি, ঠিক আছে। এই বেলুনটাকে আমি ফোলাতে চেষ্টা করবো ওখানে মুখ দিয়ে হাওয়া ভরে ভরে, কিন্তু অলরেডি যখন আমি বেলুনটা ঢোকাতে গেছি অলরেডি তো এই বটলটা তো খালি ছিল। তার মানে খালি তো মানে খালি না, আমরা দেখতে পাচ্ছি না, বিকজ এর অলরেডি জায়গা নিয়ে আছে। এবার যখন আমি এখানে এয়ার ঢোকাতে যাচ্ছি বেলুনটার মধ্যে, আমি যখন ইনফ্লেট করতে যাচ্ছি, বেলুনটা ফুলছে না। কেন ফুলছে না? বিকজ অলরেডি তো এয়ার ভিতরে জায়গা নিয়ে আছে। বেলুনটা যে ফুলবে, ভলিউমে বড় হবে, সেটাই তো পারবে না, তাই না? বিকজ এয়ার মলিকুল তো বাইরে বেরোতেও পারবে না, যেগুলো বোতলের মধ্যে অলরেডি ছিল, ঠিক আছে, বেলুন ঢোকানোর আগে। তো এটাও প্রুফ করে যে এয়ার অকুপাইজ স্পেস, মানে তার নিজস্ব ভলিউম আছে। একটা জিনিস মনে রাখবে, ফিজিক্সে আমরা কিন্তু সবসময় কনসিডার করি যে মাস আর ওয়েট কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। যদি কেমিস্ট্রিতে আমরা একই ভাবি, ফিজিক্সে আলাদা। মাস কি হয় না, মাস কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে। ধরো আমার মাস 60 কেজি, তাহলে আমার মাস এখানেও যা, আর্থেও 60 কেজি, মনেও 60 কেজি। তোমারও মাস যদি 40 কেজি হয়, আর্থেও 40 কেজি, মনেও 40 কেজি, ঠিক আছে। কিন্তু আমি যদি ওয়েট ধরি, তাহলে কিন্তু আর্থে আমার যা ওয়েট পাবো তার 1/6 ওয়েট হবে আমার মুনে। এটা সবাই জানো যে মুনের গ্র্যাভিটি আর্থের অনেক কম, প্রায় 1/6। আর্থের যে গ্র্যাভিটি হবে তার 1/6, ঠিক আছে। তাহলে ওয়েট কিন্তু প্লেস টু প্লেস ভ্যারি করবে, বিকজ গ্র্যাভিটেশনাল ফোর্স ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট রকম, ঠিক আছে। বিকজ আমরা জানি ওয়েট ইজ ইকুয়ালস টু কি, মাস ইনটু গ্র্যাভিটি, ঠিক আছে। তাহলে ওয়েট ভ্যারিজ ফ্রম প্লেস টু প্লেস, মাস রিমেইনস কনস্ট্যান্ট। মাসের SI ইউনিট কি? কিলোগ্রাম। ওয়েটের SI ইউনিট কি? নিউটন। নিউটন কার নামে? না, স্যার আইজ্যাক নিউটনের নামে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখছি যে ম্যাটার, এই যে আমরা বলছি পেন, এই যে অবজেক্টটা একটা পেন বললাম, এটা কি দিয়ে বানানো? এটাকে যদি আমি ইনফাইনাইটলি আমি কাট করি ইনটু ভেরি ভেরি স্মল পিসেস, এটা অর্ধেক করলাম, সেই অর্ধেকটাকে আবার অর্ধেক করলাম, এই অর্ধেকটাকে আবার অর্ধেক করলাম, এই অর্ধেকটাকে আবার অর্ধেক করলাম, তাহলে অর্ধেক করতে করতে আলটিমেটলি যে ছোট্ট ফাইন যে পার্টিকেলটা রয়ে যাবে, সেটাকে হয়তো আমি চোখেও দেখতে পাবো না, এত ইনফাইনাইটলি এটাকে আমি ডিভাইড করে করে যাই। তাহলে তখন এটাকে আমি বলবো একদম ছোট পার্টিকেলটা হবে, সেইটা নিয়েই তো পুরো পেনটা তৈরি, তাই না? সেই ছোট্ট পার্টিকেলটাকে আমি বলছি হচ্ছে অ্যাটম। তাহলে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পসিবল ইউনিট অফ ম্যাটার, যেটা কিন্তু এই সাবস্টেন্সের পুরো প্রপার্টি গুলো শো করবে, পুরো সব প্রপার্টিজ গুলো, সব ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো শো করবে। যেমন ধরো একটা তামার ঘট, কপার ভেসেল, সেখানে কি দিয়ে বানানো? সেগুলো কপার অ্যাটম দিয়ে বানানো। তাহলে কপার অ্যাটম ওই কপার ভেসেলের যা যা ফিজিক্যাল প্রপার্টিজ আছে সবগুলো শো করবে, ঠিক আছে। এবং এটা বলে রাখাটা খুব দরকার যে অ্যাটমরা কিন্তু নিজেরা একা বাঁচতে পারে না ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে। কি করে ওরা? না, ওরা আরেকটা অ্যাটমের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে এবং একসাথে মলিকিউল ফর্ম করার চেষ্টা করে। তাহলে আমরা কি দেখছি যে অ্যাটম প্লাস আরেকটা অ্যাটম, এরা কিন্তু ফর্ম করে হচ্ছে মলিকিউল। একটা এক্সাম্পল যদি আমি দিই, একটা হাইড্রোজেন অ্যাটম আরেকটা হাইড্রোজেন অ্যাটমের সাথে কি হবে না, হাইড্রোজেন মলিকিউল ফর্ম করবে। একটা ক্লোরিন অ্যাটম আরেকটা ক্লোরিন অ্যাটমের সাথে ক্লোরিন মলিকিউল তৈরি করবে। একটা কার্বন অ্যাটম দুটো অক্সিজেন অ্যাটমের সাথে কার্বন ডাই অক্সাইড মলিকিউল ফর্ম করবে, ঠিক আছে। তো এইভাবে এই একটা নাইট্রোজেন অ্যাটম তিনটা হাইড্রোজেন অ্যাটমের সাথে অ্যামোনিয়া ফর্ম করবে। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন অ্যাটম কম্বাইন করে মলিকিউল ফর্ম করে। বুঝতেই পারছো, অনেকগুলো অ্যাটম যখন একটা মলিকিউল ফর্ম করছে তখন কিন্তু তার সাইজটা একটু বাড়ছে, তার মানে কি মলিকিউলের সাইজ অ্যাটমের থেকে অবভিয়াসলি বেশি হবে, রাইট। এবং মলিকিউল কিন্তু নিজে নিজে একা বাঁচতে পারে, ঠিক আছে, তার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে। তাহলে মলিকিউল ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার, যেটা কিন্তু ম্যাটারের সব রকম প্রপার্টিজ গুলোকে এক্সিবিট করবে, মানে দেখাবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি যে ম্যাটারের কিছু ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টিজ। কি কি ক্যারেক্টারিস্টিক আছে না, ফার্স্ট কথা হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস। ইন্টারমলিকুলার স্পেসটা কি না, এই যে মলিকুলের কথাগুলো বললাম, এই যে পেনটার মধ্যে মলিকুল আছে, সেই দুটো মলিকুলের মধ্যে যেটুকু স্পেস আছে সেটাকে আমরা ইন্টারমলিকুলার স্পেস।
এটাকে আমরা ইন্টার অ্যাটমিক স্পেসে বলতে পারি। ধরো অনেকগুলো অ্যাটমস আছে এর মধ্যে, তার মানে মলিকুলস আছে মানে অ্যাটমস আছে, বিকজ মলিকুলস আর মেড আপ অফ অ্যাটমস। তাহলে এই অ্যাটমস গুলোর মধ্যে যে স্পেস সেটাকে আমরা ইন্টার অ্যাটমিক স্পেস। আর মলিকুলার অ্যাটম দুটোকে আমি পার্টিকেল বলতে পারি, দে আর কাইন্ডস অফ পার্টিকলস। তো সেই দুটো পার্টিকেলের মধ্যে যে স্পেস থাকবে সেটাকে আমরা বলি ইন্টার পার্টিকুলার স্পেস। ঠিক আছে, ইন্টার পার্টিকুলার স্পেস হচ্ছে ম্যাটারের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার। ঠিক আছে, ধরো আমি এক গ্লাস জল নিয়েছি, তার মধ্যে আমি একটা চামচ ডুবিয়ে দিয়েছি, একটু হলে ওয়াটার লেভেলটা বাড়বে, বিকজ চামচটা তো জলে গুলে যাবে না। ঠিক আছে, তো ওয়াটার লেভেলটা বাড়বে। চামচটা না ডুবিয়ে যদি আমি এক চামচ চিনি দিই, তাহলে কিছুক্ষণে যেটা ওয়াটার লেভেলটা বাড়বে, বিকজ চিনিটা তখন ডিজলভ হয়নি। যেই আমি চামচ দিয়ে গুলিয়ে দেব জলের মধ্যে, স্টার করে মিশিয়ে দেব, তখন দেখবো যে ওয়াটার লেভেলটা আবার অরিজিনাল লেভেলে ব্যাক করেছে। কেন? কারণ চিনির যে মলিকিউলস গুলো বা সল্ট যদি দিই, সল্টের মলিকিউলস গুলো ওয়াটারের মধ্যে যে ইন্টার মলিকুলার স্পেস গুলো আছে সেইগুলোর মধ্যে ভেতরে ভেতরে গিয়ে ঢুকে জায়গাটা অকুপাই করে নেবে। তার জন্য আলটিমেটলি ওয়াটার লেভেল আমি দেখতে পাবো গ্লাসে একটু ইনক্রিজ করবে না। ঠিক আছে, নেক্সট আমরা পাই হচ্ছে একটা খুব ভালো এক্সাম্পল, সেটা হচ্ছে আমি এক গ্লাস জল নিলাম, এক গ্লাস জলের মধ্যে আমি 2-3 ফোঁটা আমি ইঙ্ক দিয়ে দিলাম, কালি। ঠিক আছে, পেনের কালি। একটু পরে আমি কি দেখবো না, পুরো জলটা ঠিক আছে নীল হয়ে গেছে বা কালো হয়ে গেছে পেনের কালিতে। কি করে হলো? তার কারণ অবভিয়াসলি আমি কি নাড়িয়েছিলাম? না, আমি তো নাড়াইনি। তাহলে কি করে পুরোটা নীল হলো? কি করে নীল হলো? তার কারণ যেই পার্টিকেলস গুলো ওয়াটারের আছে তারা নিজেরাই একটা র্যান্ডম মোশনে সারাক্ষণ আছে। লিকুইডের এটা একটা বেসিক প্রপার্টি যে তাদের মলিকুলস গুলো ওয়ালস অফ দ্য কন্টেনারের সাথে সারাক্ষণ ধাক্কা খায়, কাইনেটিক এনার্জি আছে বলে। ঠিক আছে, এটা লিকুইডের একটা ভালো প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক ফিচার। ঠিক আছে, এবং তার জন্যই প্রত্যেকটা ওয়াটার মলিকুল ধাক্কা খাচ্ছে নিজেদের সাথে নিজে, বা যে ভেসেলে রাখা আছে তার ওয়ালস এর সাথে ধাক্কা খাচ্ছে। তাহলে এর ফলে কি হচ্ছে না, এর ফলে আলটিমেটলি ওই কালিটা গুলে গিয়ে পুরো জিনিসটা কালারফুল হয়ে গেল, নীল হয়ে গেল। এবং এটাতে কি শো করছে যে মলিকিউলস বা পার্টিকলস অফ ম্যাটার আর অলওয়েজ ইন র্যান্ডম মোশন। তাহলে পার্টিকেল অফ ম্যাটার আর অলওয়েজ ইন র্যান্ডম মোশন। থার্ড পয়েন্ট হচ্ছে, আমি যদি ইন্টার মলিকুলার স্পেসের কথা বলি, সেটা যদি বুঝেছো, তাহলে ইন্টার মলিকুলার স্পেস যদি খুব কম হয়, একদম কাছাকাছি থাকে, তাহলে মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব বেশি, মলিকুলার অ্যাট্রাকশনটা খুব বেশি। দূরে হলে অ্যাট্রাকশন কম, কাছে হলে অ্যাট্রাকশন বেশি, রাইট? তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছে সলিডস এর, বিকজ সেখানে মলিকুলস গুলো একদম টাইটলি প্যাকড। ঠিক আছে, লিকুইডে আরেকটু ছাড়া ছাড়া, ফলে অ্যাট্রাকশনটা আরেকটু কম। গ্যাসে আরো ছাড়া ছাড়া, ফলে অ্যাট্রাকশনটা একদমই কম, যার জন্য গ্যাস যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারে। পারফিউম একটা রুমের কোনায় দিলাম, সব জায়গায় ছড়িয়ে গেল। ধূপকাঠি দিলাম, সব জায়গায় গন্ধটা পুরো বাড়ি ছড়িয়ে গেল, এরকম ব্যাপার। তো এইটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। তোমরা প্রায় দেখেছো টেবিলের মধ্যে দুটো জলের ড্রপ পড়ে রয়েছে, দুটো স্ফেরিক্যাল ইন শেপ। আমি দুটোকে জয়েন করলাম, একটা বড় ওয়াটার মলিকিউল হয়ে গেল। সেই ওয়াটার কি করে একসাথে বাইন্ড করে আছে? একটা তো ফোর্স কাজ করছে, সেটাকেই বলছি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, তোমরা দেখেছো কিনা জানি না, যদি আমি ধরো একটা গ্লাস নিয়েছি, ঠিক আছে, গ্লাসের মধ্যে কিছু কাঠের সডাস্ট, কাঠের গুঁড়ো, ঠিক আছে, দিয়েছি, দেখবো হালকা করে করে ভাসছে, বিকজ উডের ডেন্সিটি ওয়াটারের তুলনায় অনেক কম। ঠিক আছে, তো ভাসছে, এবং শুধু কিন্তু এটা স্ট্যাটিক থাকবে না, একটা জায়গায় থাকবে না, হয় তারা ঘুরবে, তাহলে কোথাও একটা নড়বে। কেন নড়ছে? বিকজ ওয়াটার পার্টিকেলস নিজেই সেই কন্টেনারটার মধ্যে নড়ছে। হ্যাঁ, আমি কিন্তু স্টেশনারি রেখেছি, আমি ওটাকে ফিক্স রেখেছি একটা জায়গায়, আমি কিন্তু নাড়াচ্ছি না। কিন্তু আমি যদি ফিক্স থাকি তাহলেই বুঝতে পারবো যে ওটা কিন্তু নিজে নিজেই ওটা নড়বে, সডাস্ট গুলো উপরে ঘুরবে এরকম করে বা নড়বে। ঠিক আছে, এবার আমি যদি দেখি যে স্টেটস অফ ম্যাটারটা কিন্তু ভালোভাবে কনভার্ট করা যায়, ধরো ওয়াটার টু আইস, আইস থেকে ওয়াটার, ওয়াটার থেকে স্টিম, স্টিম টু ব্যাক ওয়াটার, ওয়াটার টু আইস, এটা আমি কিভাবে করতে পারি? তা থার্ড পয়েন্ট আমি লিখে নিই যে ইন্টারমলিকুলার বা ইন্টারপার্টিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, আমি বলতে পারি ইন্টারমলিকুলার স্পেস কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। মানে
স্পেস যত বেশি অ্যাট্রাকশন তত কম, স্পেস যত কম অ্যাট্রাকশন তত বেশি, ঠিক আছে। নেক্সট আমরা ইন্টার কনভার্সনে চলে যাচ্ছি, দ্য লাস্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার। ইন্টার কনভার্সনে আমরা কি দেখতে পাচ্ছি না, আমি আইস, অবভিয়াসলি এটা ইজ ইন সলিড স্টেট, তাই তো। আর এরপরে আছে ওয়াটার, লিকুইড স্টেট। এরপরে আছে স্টিম, সেটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট। অবভিয়াসলি সলিড, লিকুইড আর গ্যাসের নিজেদের কিছু প্রপার্টিজ আছে যেগুলো বলে নেওয়াটা খুবই দরকার। সেটা হচ্ছে সলিডের মলিকিউলস গুলো আগে বললাম খুব টাইটলি প্যাকড, ফলে এদেরকে প্রেসার দিয়ে খুব একটা বেশি কাজ হয় না, মানে কম্প্রেস করা যাবে না। লিকুইডকে কিছুটা প্রেসার দিয়ে কাজ হয়, তার মানে কম্প্রেস করা যায়। গ্যাসকে তো প্রচন্ডই কম্প্রেস করা যায়, জন্য আমরা এলপিজি সিলিন্ডারে গ্যাস একদম স্টাফ করে রাখি হাই প্রেসার দিয়ে, তাই না, এটা করা যেতেই পারে। নেক্সট আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সলিডের একটা ফিক্সড ভলিউম আছে, লিকুইডের আছে, গ্যাসের কিন্তু নেই। সলিডের ফিক্সড একটা শেপ আছে, হয় সেটা কিউবিক্যাল, নয় কিউবয়েডাল, নয় স্ফেরিক্যাল। লিকুইডের কোনো শেপ হয় না, যেই কন্টেনারে থাকে তার শেপ নিয়ে নেয়। গ্যাস তো ছেড়েই দাও, যে কন্টেনারে রাখবে সে পুরো কন্টেনার নিয়ে এসে এ করবে। লিকুইডকে যদি আমি বলি একটা কন্টেনারে আমি রেখেছি একটা সার্টেন লেভেল পর্যন্ত, তো ও সে ওইটুকুর মধ্যে ধাক্কাধাক্কি করবে। কিন্তু গ্যাসকে আমি রেখেছি এরকম একটা পুরো কন্টেনার ছেড়ে দিয়েছি, এইটুকুর মধ্যে গ্যাসটা পুরো স্প্রে করলাম, কিন্তু ও কিন্তু সারা কন্টেনারটা স্প্রেড করে যাবে, ঠিক আছে। যেন গ্যাসের যে ডিফিউজিবিলিটি রেটটা কিন্তু ভেরি হাই, ছড়িয়ে যাওয়ার ক্ষমতাটা, যেন ফ্লুইডিটি গ্যাসেরও ভীষণ হাই। লিকুইড গ্যাস দুটোকে আমরা ফ্লুইড বলি, দুটোরই ফ্লুইডিটি প্রচন্ড হাই, ঠিক আছে। এবং গ্যাসেরা সব দিকে যেন মুভ করতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রান্সপারেন্সি, যদি কথা বলি আমি, তাহলে সলিডস এর মধ্যে ট্রান্সপারেন্ট সলিডস তো নিশ্চয়ই আছে, যেমন ধরো গ্লাস, ডায়মন্ড, এগুলো ট্রান্সপারেন্ট। আবার নন ট্রান্সপারেন্টও আছে যেগুলোর মধ্যে দিয়ে লাইট পাস করে না, সেগুলো আমরা ওপেক অবজেক্টস বলি, ঠিক আছে। যেমন স্টোনস, এই যে আমার হাত, এখান দিয়ে লাইট পুরোপুরি তো পাস করবে না, ঠিক আছে। আচ্ছা, ওয়াটারের মধ্যে ট্রান্সপারেন্ট কে আছে, এই সরি লিকুইডের মধ্যে ট্রান্সপারেন্ট কে আছে, ওয়াটার, ঠিক আছে। ওয়াটার একটা ট্রান্সপারেন্ট লিকুইড। তাছাড়া অ্যালকোহল আছে, ঠিক আছে। নন ট্রান্সপারেন্ট অনেক লিকুইড আছে যেগুলো একদম হাইলি কালার্ড, সেগুলো তো নন ট্রান্সপারেন্ট হয়ে যাবে। গ্যাসের মধ্যে তো সবাই ট্রান্সপারেন্ট, এই যে আমি পুরো দেখতে পাচ্ছি আমার সামনে যা যা আছে, কেন, বিকজ গ্যাস এটা পুরো ট্রান্সপারেন্ট বলে আমি দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে লাস্টার। লাস্টার মানে কি শাইনিং ক্যাপাসিটি। সলিডসরা তো, বিশেষ করে যারা সলিডস এর মধ্যে যারা মেটালস হয়, টোটালি শাইনিং ক্যাপাসিটি তাদের থাকে, তাই না, মেটালস হিসেবে শাইন করে, ঠিক আছে। লিকুইডরা, লিকুইডদের মধ্যে কি শাইনিং ক্যাপাসিটি থাকে, থাকে কিছু কিছু জনদের, যেমন হচ্ছে মার্কিউরি এক ধরনের লিকুইড, ঠিক আছে, যেটা রুম টেম্পারেচার লিকুইড থাকে, তো তার শাইনিং ক্যাপাসিটি খুব আছে। গ্যাসটা একদমই লাস্ট্রাস নয়, ঠিক আছে। সলিবিলিটি ইন ওয়াটার, কিছু কিছু সলিড আছে যেগুলো ওয়াটারের প্রচন্ড সলিবল, যেমন আমি চিনি, নুন, যেই জলে ঢালবো জলে মিশে যাবে, এগুলো সলিবল। ইনসলিবল কি, চক ডাস্ট। চক ডাস্ট নেবো জলের মধ্যে, হাজার আমি গুলি চামচ দিয়ে গুলবে না, হয় নিচে পড়ে থাকবে, নয় পরে বসে থাকবে, নয় মাঝখানে থাকবে, ঠিক আছে, এটা ইনসলিবল। আচ্ছা, কিছু কিছু জিনিস আছে যেগুলো লিকুইডের মধ্যে মিসেবল, লিকুইডের মধ্যে, লিকুইডগুলো লিকুইডের মধ্যে মিসেবল, যেমন ধরো ওয়াটারের সাথে অ্যালকোহল মিশে যায়, ঠিক আছে, ওয়াইনের সাথে ওয়াটার মিশে যায়, ফ্রুট জুসের সাথে ওয়াটার মিশে যায়, ঠিক আছে, মিল্কের সাথে ওয়াটার মিশে যায়। আবার কিছু ইমিসেবল লিকুইডস আছে যেমন যেগুলো মেশে না, যেমন অয়েল এন্ড ওয়াটার ডাজন্ট মিক্স, ইমিসেবল বলি। গ্যাস, গ্যাস তো প্রচুর সলিবল হয়, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো প্লাই ডিজলভ থাকে ওয়াটারে এবং অ্যাকোয়াটিক লাইফে সার্ভাইভ করার জন্য হেল্প করে, ঠিক আছে। ইন্টার কনভার্সন যেটা বলছি, যেটা বলতে গিয়ে এটা আমি বললাম, তো এইগুলো সলিড, লিকুইড আর গ্যাসের কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্টস আমি আলোচনা করলাম। এগুলো একটু ভালো করে ডিফারেন্সিয়েটে প্রিপেয়ার করবে পরীক্ষার জন্য, এখান থেকে কোয়েশ্চেন আসে, আর গিভ রিজন কোয়েশ্চেন তো প্রচুরই আসবে। নেক্সট হচ্ছে যে আমি কি করে একটা ম্যাটার থেকে অন্য ম্যাটারে করব, আইস থেকে ওয়াটারে কি করে করব, অবভিয়াসলি এখানে হিট দিতে হবে। এই যে প্রসেসটা আইস থেকে ওয়াটারে, মানে সলিড থেকে লিকুইড অন হিটিং, এটাকে আমরা বলি হচ্ছে মেল্টিং, বা এটাকে আমরা ফিউশনও বলে থাকি। আর যেই টেম্পারেচারে মেল্টিং হয় সেটাকে বলে মেল্টিং পয়েন্ট। যেমন আইস ওয়াটারে কনভার্ট হয় কত ডিগ্রিতে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। আবার আমি যদি ওয়াটার থেকে ব্যাক করি আইসে, ঠিক আছে, ওয়াটার থেকে আমি যদি ব্যাক করি আইসে, তাহলে কি হবে, আমাকে তাহলে কুল করতে হবে, অবভিয়াসলি ফ্রিজে রাখতে হবে।
এটাকে আমি কি বলবো? ফ্রিজিং। আর যেই টেম্পারেচারে ফ্রিজিং হয় সেটাকে আমি বলি ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, সেটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, ওয়াটারকে যদি আমি স্টিমে কনভার্ট করতে চাই তাহলে আমি কি করব? আমাকে হিট করতে হবে গ্যাস স্টোভে। ঠিক আছে, গ্যাস ওভেনে হিট করতে হবে। আমি যদি হিট করি ওয়াটারকে, ওয়াটার বয়েল হতে শুরু করবে, তাই প্রসেসটাকে আমি কি বলবো? বয়েলিং। স্টিম কোন টেম্পারেচারে ফর্মড হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। আবার স্টিম থেকে আমি যদি ব্যাক করি ওয়াটারে কনভার্ট করি, আমি যদি করতে যাই তাহলে আমি কি করব? ওটাকে আমি বলি কনডেনসেশন। খুব ইজি থেকে অবজার্ভ করা। ধরো একটা চা হচ্ছে, জল ফুটছে, ভেপার গুলো কনভার্ট হচ্ছে, উপরে যাচ্ছে। আমি একটা ঢাকনা রেখে দিয়েছি উপরে, কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, দেখলাম যে ঢাকনার গা বেয়ে বেয়ে জল পড়ছে। মানে কি, যেই ভেপারটা ঢাকনার উপরে যাচ্ছিল সেটা এখন রুম টেম্পারেচার পেয়ে বা কিছুটা কোল্ড টেম্পারেচার পেয়ে, নর্মাল টেম্পারেচার পেয়ে সেটা লিকুইফাই করে জল পড়ছে গা বেয়ে। মানে গ্যাস গুলো কনভার্ট হলো লিকুইড। এটা বলে কনডেনসেশন বা লিকুইফ্যাকশনও বলতে পারি। ঠিক আছে, আর কনডেনসেশন পয়েন্ট অফ স্টিম কত হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি যদি ডাইরেক্টলি সলিড থেকে আমি যদি গ্যাসে যেতে চাই, এটাও হয় উইদাউট পাসিং ইনটু দ্য লিকুইড ফেজ। এটাকে আমরা বলি সাবলিমেশন। ঠিক আছে, হিট করলে সাবলিমেশন হতে পারে। যেমন ধরো আয়োডিন ক্রিস্টাল, ক্যাম্ফর বা কর্পূর, অ্যামোনিয়াম ক্লোরাইড, ড্রাই আইস, আয়োডিন ক্রিস্টালস, এগুলো সব এক্সাম্পলস অফ সাপ্লিমেন্ট যেগুলো ডাইরেক্টলি সলিড থেকে গ্যাসে কনভার্ট হয় অন হিটিং উইদাউট পাসিং ইনটু দ্য লিকুইড স্টেট। এবার এই গ্যাস থেকে যদি আমি ডাইরেক্টলি কনভার্ট করি সলিড স্টেটে, তাহলে আমি বলবো এটা ডিপোজিশন। ঠিক আছে, এটাও লিকুইড স্টেটে যাবে না। সব সাপ্লিমেন্টস গুলো তাই করি। অ্যামোনিয়াম ক্লোরাইডের ভেপার গুলো যদি আমি একসাথে করি এবং এটাকে আমি কুল করি, ডাইরেক্ট আমি সলিড অ্যামোনিয়াম ক্লোরাইড পেয়ে যাবো, পাউডার। ঠিক আছে, এবারে আমরা গ্যাসকে, এটা তো দেখলাম যে এই যে আইস থেকে ওয়াটার করলাম, ওয়াটার থেকে স্টিম করলাম, এগুলো সবই কিন্তু টেম্পারেচার দিয়ে করলাম। তাহলে প্রেসারের কোনো কি রোল আছে? নিশ্চয়ই আছে, প্রেসারের বিরাট বড় রোল আছে, সেটা আমরা পড়বো। একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে প্রেসার। প্রেসার অ্যাপ্লাই করে আমরা স্টেট চেঞ্জ করতে পারি। যেমন ধরো প্রচন্ড পরিমাণে প্রেসার দিয়ে আমি একটা গ্যাসকে একটা সিলিন্ডারে ভরে স্টোর করতে পারি। আমি যদি প্রেসার দিই এবং অবভিয়াসলি টেম্পারেচার সেটা যদি কমিয়েও দিই, ঠিক আছে, গ্যাসকে লিকুইফাই করা যায়। লিকুইড নাইট্রোজেন এখন প্রায় বিয়ে বাড়িতে পাওয়া যায়, নাইট্রোজেন পান। ঠিক আছে, একদম ঠান্ডা, মানে জিভে দিলে ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, ফায়ার পান তো অনেকে খেয়েছো, লিকুইড নাইট্রোজেন পান নিশ্চয়ই অনেকে খেয়েছো। তাহলে এই প্রেসারটা অনেকটা দিয়ে এবং টেম্পারেচারটা অনেকটা কমিয়ে আমি গ্যাসকে লিকুইফাই করতে পারি। ঠিক আছে, এবং ফলে আমি যখন গ্যাস এত হাই প্রেসারে স্টোর থাকে বলে সিলিন্ডারে, যখন আমি ভালভটা নবটা খুলি একদম প্রেসারে বেরিয়ে আসে, কারণ ভেতরে হাই প্রেসার, বাইরে কম্পারেটিভলি লো প্রেসার। তাহলে হাই প্রেসার থেকে লো প্রেসারে মুভ করবে এয়ার পার্টিকেলস, তো মুভ করে আসে এবং আলটিমেটলি আমরা রান্না করতে পারি। এবং একটা খুব ইন্টারেস্টিং কথা, এই যে টেম্পারেচার নিয়ে আমি যে এত কথা বললাম, অ্যাকচুয়ালি টেম্পারেচার বাড়ানো মানে কিন্তু মলিকিউলস গুলোর কাইনেটিক এনার্জিটাকে বাড়ানো। আমি যদি ওয়াটারের টেম্পারেচারটাকে বাড়াই, মানে ওয়াটারের যত মলিকিউলস আছে তার কাইনেটিক এনার্জি গুলোকে আমি বাড়িয়ে যাচ্ছি, ইনক্রিজ করে যাচ্ছি কনস্ট্যান্টলি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি বাড়ানো, সে এক্সাইটেড হয়ে যাচ্ছে, ফলে সে যেখানে সেখানে যেতে পারছে। ঠিক আছে, আইস থেকে, আইসে তো একদমই মুভমেন্ট করতে পারে না মলিকিউলস গুলো, সেখানেও H2O, ওয়াটারেও H2O, স্টিমেও H2O। কিন্তু কথাটা হচ্ছে তাদের কাইনেটিক এনার্জি ডিফারেন্স। কাইনেটিক এনার্জি সবচেয়ে কম হচ্ছে আইসে, মানে ওয়াটার মলিকিউলস গুলো কাইনেটিক এনার্জি। তারপরে হচ্ছে কিছুটা বাড়লো, যেই টেম্পারেচার আমি সাপ্লাই করলাম, এক্সাইটেড হয়ে গেল, হিট গেইন করলো, এনার্জি পেলো, কাইনেটিক এনার্জি বাড়লো, ওরা বেশি মুভমেন্ট করতে পারলো, ওয়াটার হয়ে গেল, ফ্লুইডিটি বাড়লো। এবং এর সাথে সাথে কি হবে না, আমি যদি আরো টেম্পারেচার বাড়াই তাহলে আরো কাইনেটিক এনার্জি বাড়বে এবং আরো ফ্লুইডিটি বাড়বে এবং গ্যাস হয়ে তুমি জানো যেখানে সেখানে এসে যেতে পারে, তাই না? একটা জল আমি ফেললাম, মাটিতে পড়ে গেল, কিন্তু আমি গ্যাস যদি এখানে আমি একটা স্প্রে করি, একটা রুম ফ্রেশনার বা কোনো একটা পারফিউম, সেটা কিন্তু প্রায় আমার সব দিকে আপ ডাউন সাইড ওয়াইজ ব্যাক সাইড সব দিকে চলে যাবে, তাই না? এটা হচ্ছে একটা যে টেম্পারেচার বাড়লে আমি কাইনেটিক এনার্জিকে অ্যাকচুয়ালি বাড়াচ্ছি। ঠিক আছে, when a substance changes from solid to liquid or from liquid to vapor, heat energy is either absorbed, ঠিক আছে, তো এই যে আমি ওয়াটার থেকে স্টিমে কনভার্ট করলাম, ওয়াটার থেকে স্টিমে কনভার্ট করলাম, তার মানে হিট এনার্জি আমাকে অ্যাবজর্ব করতে হলো। আবার যদি আমি স্টিম থেকে
ব্যাক করি ওয়াটারে, আবার যদি ওয়াটারে ব্যাক করতে হয়, ঠিক আছে, তাহলে অনেক হিট ছাড়তে হবে। এই জন্য বলে না, স্টিমে যদি হাত পুড়ে যায় তাহলে কিন্তু অনেকটাই জ্বলে যায়। গরম জলের মধ্যে হাত চুবানোর থেকেও বেশি মানে ছ্যাঁকা লাগে। কেন? তার কারণটা হচ্ছে এটাই যে স্টিম যখন ওয়াটারে কনভার্ট হয় প্রচন্ড অ্যামাউন্ট অফ হিট ছেড়ে দেয়, ঠিক আছে। হিটটাকে ছাড়তে হয় ওয়াটারে আসতে গেলে, বিকজ স্টিমের প্রচন্ড কাইনেটিক এনার্জি, ঠিক আছে, প্রচন্ড হিট সে অলরেডি তার মধ্যে রেখে দিয়েছে, ঠিক আছে। এটা একটা কারণ। এইটা একটা। এবার আমি যখন ওয়াটার থেকে যখন আমি আইসে যাবো, আরো হিট ছাড়তে হবে, তবে আমি আইসে যেতে পারবো, একদম ফ্রোজেন হয়ে যেতে পারবো, মানে মলিকুলার মোশন একদম প্রায় বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, আইসে যাওয়ার সময়। তাহলে যে আলটিমেটলি যে নেট এনার্জি চেঞ্জটা সেটা কিন্তু হয় জিরো। তার কারণ আলটিমেটলি ম্যাটারের মধ্যে কোনো কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হচ্ছে না। হাইড্রোজেন দুটো অ্যাটমই থাকছে আর অক্সিজেন একটা অ্যাটমই থাকছে, তবে H2O হচ্ছে, সে আইসেও তা, ওয়াটারেও তা, স্টিমেও তা, ঠিক আছে। এবার হচ্ছে ধর আমি একটা মোমবাতি জ্বালাচ্ছি, কিছুটা মোম গলে গলে পড়ছে, কিছুটা মোম উইকটাকে যে সলতেটা আছে সেটাকে জ্বালাতে হেল্প করছে, সেটা CO2 আর লাইট হিসেবে হিট হিসেবে জেনারেট হয়ে যাচ্ছে, ওটা তো কেমিক্যাল চেঞ্জ। বাট কিছুটা যেটা তোমার হয়ে যাচ্ছে, মোম হয়ে গলে গলে পড়ছে, গলা মোম হয়ে, সেটা আবার কিছুক্ষণ সলিডিফাই করছে, ঠিক আছে, এবং ওটাকে হয়তো আমি আবার মোমের মুখখানে দিয়ে আবার আমি জ্বালাচ্ছি, এভাবে। তার মানে এগুলো সবই এটা ফিজিক্যাল চেঞ্জ, ঠিক আছে। অবভিয়াসলি মোমের যে উইকটা পড়ে যাচ্ছে ওটা কিন্তু ফিজিক্যাল চেঞ্জ নয়, ওটা কিন্তু কেমিক্যাল চেঞ্জ। বিকজ একবার মোম থেকে হিট অ্যান্ড লাইট প্রডিউস হয়ে গেল, হিট অ্যান্ড লাইট দিয়ে আমি তার মোমটাকে ব্যাক করাতে পারবো না, কিন্তু যেই মোমটা গলে পড়ে যাচ্ছে সেই গলা মোমটা সলিডিফাই করে আমি সলিড ওয়্যাক্সটা পেতে পারবো আবার, ঠিক আছে। তো এলপিজি ফুল ফর্ম সবাই জানে এতক্ষণ, যেটা বললাম যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, একদম হাই প্রেসারে রাখা হয়, ঠিক আছে, সিলিন্ডারের মধ্যে, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটার মোটামুটি সব টপিকস আমি কভার করে গেলাম। যদি কিছু বাদ দিয়ে থাকি প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। লাইক করতে যদি ভালো লাগে তাহলে লাইক করো, ঠিক আছে। এবং আমার সব আপডেটস এর জন্য প্রিপেয়ার থেকো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ফিউচার নোটিফিকেশনস পাওয়ার জন্য। থ্যাংক ইউ। পরের ক্লাসের জন্য আবার ওয়েট করবো। থ্যাংক ইউ।